ভালো লাগছে না। এই একই বৃষ্টি, তার উপর আবার কাজের চাপ। কয়েকদিনের জন্য ছুটি নিয়ে কোথাও গেলে ভালো হতো। হ্যাঁ গো, ঠিকই বলেছো ভাইয়া। এই সংসার জীবন একঘেয়ে একেবারে। একটুকু আর ভালো লাগছে না। একটু বিরতি নিতে হবে কোথাও। চলো কোথাও একটু ঘুরে আসি। কোথায় গেলে ভালো হয় বলো তো? এই জন্যই তো ছোটবেলায় আমি বাড়ি ছাড়া হয়েছিলাম। রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে বেড়াতাম। না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো ভয়। যা পেতাম তাই খেতাম আর সাধু সঙ্গ করতাম। সেটাই ভালো ঠাকুরমশাই। আপনার মতন সন্ন্যাসী হয়ে গেলে হয়তো খুব ভালো হতো। কিন্তু ওই যে সংসার ধর্মের মায়াজালে ফেঁসে গেছি। এখন বেরোতে পারবো কি করে বলুন? সেটা তো আমারও হয়েছিল। আমিও সংসার নামক মায়াজালে ফেঁসে গিয়েছিলাম। তবে আমার যখনই ইচ্ছা হয় আমি বেরিয়ে পড়তে পারি, কোনো বাঁধন নেই আমার। আর আমরা যদি যখন তখন বেরিয়ে পড়ি, আমাদের চাকরিটা আর থাকবে না। তখন খাবো কি ঠাকুর মশাই? তবে সারা সপ্তাহের ব্যস্ততার মাঝে আপনার কাছে এলে বেশ ভালো লাগে মনটা। কি আর খাবে? এখন বরং আম তেল মাখানো মুড়ি আর গরম গরম চা খাও। চারিমা, চাটা হলো? হ্যাঁ রে চারি, তাড়াতাড়ি আম তেল মাখানো মুড়ি নিয়ে আয়। তেলে ভাজাগুলো যে ঠান্ডা হতে গেল। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে পাহাড় না সমুদ্র, কি বলো কিশোরী? এখন পাহাড়ে বা সমুদ্রে কোনোটাতেই যেও না, লক্ষণ ভালো নয়। ভালো করে ঘুরতে পারবে না। সারা দিন রাত বৃষ্টি হবে এই কটা দিন। কদিন পর যেও বরং। আরে, পাহাড়ের নাম নিতে আমার ঘুম পাহাড়ের রহস্যের কথা মনে পড়ে গেল। কি রহস্য ঠাকুর মশাই? কোনো রহস্যভেদ করতে পেরেছিলেন? এই আমাদের বলুন না গল্পটা। এই কিশোরী ভাইয়া, এই তুমি ঠাকুর মশাইকে এরকম চটিও না তো। এটা গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা। হ্যাঁ, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। তোমরা তো জানোই আমার ঘরে তেমন মন বসতো না। সেই রকম এক শ্রাবণ মাসে আমি বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ি। রাস্তার কাছেই গাছের তলায় ঠান্ডায় বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল একটি গরুর গাড়ি। গরুর গাড়োয়ান আমাকে দেখে বলল, আরে বাবা, আপনি কোথায় যাবেন? যাব তো আমি সামনের দিকেই, তবে কোনো উদ্দেশ্য নেই। আমি ভবঘুরে। আপনাকে দেখে সাধু সন্ত বলেই মনে হচ্ছে। আর চলুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। উঠে আসুন আমার গাড়িতে। ঠিক আছে, ঠিক আছে। আমি হলাম রতন। ঘুম পাহাড়ের পাদদেশে আমাদের গ্রাম। আমি সেখানেই থাকি। আপনাকে দেখে আপনাকে একটা কথা বলতে খুব মন চাইছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি বলবে? কিছু মনে করবেন না বাবা, আমি আসলে একটা সমস্যার কথা আপনাকে বলতে চাই। হয়তো আপনি কিছু একটা ভাববেন, কিন্তু খুব বিপদ বাবা। আহা, আচ্ছা বলোই না, কি হয়েছে? আমাদের ঘুম পাহাড়ে একটা মন্দির আছে। আমরা প্রায়ই সপ্তাহে একটা দিন করে পুজো দিতে যাই। সেটা শনিবার। গ্রামের কিছু মহিলাও সেখানে যায়। কিন্তু গত শনিবার দিন যেসব মহিলারা সেখানে যাচ্ছে আর ফিরে আসছে না বাবা। তার মানে? আসলে আমাদের গ্রামে নিয়ম আছে, প্রতি সপ্তাহে শনিবার দিন সেই মন্দিরে পুজো দিতে হয়। তো গ্রামের মহিলারা পালা করে করে প্রত্যেকবারই পুজো দিতে যায়। এই নিয়ে দুজন গ্রামের বধূ গিয়েছিল পুজো দিতে। তারা দুজনেই ফিরে আসেনি বাবা। তাদের সাথে একটা শিশুও ছিল। মন্দিরটা কিসের মন্দির? জানি না বাবা,
আসলে মন্দিরটা অনেক দিনের পুরনো। প্রথমে মা কালীর মূর্তি ছিল, তারপরে কোনো ডাকাত সেই মূর্তি চুরি করে নেয়। এখন একটা বেদির ওপরে একটা পাথর রাখা আছে, সেটাকেই আমরা মা কালী ভেবে পুজো করি। তাই নাকি? তোমরা ওই গৃহবধূদের খোঁজ করবার চেষ্টা করনি? কেন খোঁজার চেষ্টা করব না বাবা, করেছি তো, কিন্তু আমরা কেউ খুঁজে পাইনি। এমনকি তাদের এক টুকরো কাপড়ও দেখতে পাইনি। ঘুম পাহাড়ের জঙ্গলে কি কোনো হিংস্র পশু থাকে? না বাবা, কোনো পশু নেই। আমরা তো গরু, ভেড়া, ছাগল সব ওই পাহাড়ে ছেড়ে দিয়ে আসি। তবে এখন আর মানুষ ওই পাহাড়ে যেতে চায় না, ভয় পায়। আজ অবধি তাহলে কোনো পশু হারিয়েছে কি তোমাদের? না বাবা, একদম না। কোনো পশু হারিয়ে গেলেও পরের দিন ঠিক ফিরে আসে। এই ঘটনার কথাটা শুনে আমার খুবই সন্দেহ হয়। এটা কি করে সম্ভব? দুটো মহিলা সহ একটা শিশু নিরুদ্দেশ হয়ে যায়। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, অত ভাবতে হবে না, চলো আমাকে নিয়ে চলো, আমি দেখছি কি করা যায়। রতন আমার কথায় মনে একটু শান্তি পেল। গরুর গাড়ি ছুটিয়ে দিল তাদের গ্রামের উদ্দেশ্যে। গ্রামটা বড়ই সুন্দর। একটা বড় পাহাড়ের নিচে ছোট্ট গ্রাম। পাহাড়ের মাঝখানে একটা মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে, তবে সেটা মনে হয় ভগ্নপ্রায়। গরুর গাড়ি থেকে নেমে রতন বলল, আসুন বাবা, আসুন, ভেতরে আসুন, আমার ছোট্ট কুড়েতে আসুন বাবা। মালতী, মালতী, তাড়াতাড়ি এসো, বাবা ঠাকুর এসেছেন। ঠাকুরের জন্য জল নিয়ে এসো, আর একটু জল খাবারের ব্যবস্থা করো। আরে না না, এত কিছু করতে হবে না, ঠিক আছে, তোমাদের এত ব্যস্ত হতে হবে না। হাত পা ধুয়ে আমি বসলাম ঘরের ভেতরে। আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে, চারিদিকে আঁধার ঘনিয়ে আসছে, হালকা কুয়াশাও রয়েছে এখন। আমার ঘরের জানলা থেকে ঘুম পাহাড়ের সেই মন্দিরটা দেখা যাচ্ছে। চারিদিক অন্ধকার। মন্দিরের ঘন্টা বেজে উঠল। আচ্ছা, তার মানে মন্দিরে কেউ থাকে? এমন সময় জল খাবার হাতে প্রবেশ করলো রতন। রতন আমাকে দেখে বলে, বাবা ঠাকুর, আপনার জন্য জল খাবার। আপনি মাছ মাংস খান তো বাবা ঠাকুর? রাতে তাহলে গরম গরম ভাত আর নরম মুরগির ঝোল রান্না হবে, যদি আপনার আপত্তি না থাকে তবেই কিন্তু। আমি সবই খাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, মন্দিরে ঘন্টা বাজছে, ওখানে কি কেউ থাকে? না না বাবা ঠাকুর, ওখানে কেউ থাকে না। আসলে ওখানে ঘন্টাটা একটা দড়ি দিয়ে গাছের ডালের সাথে বাঁধা আছে। খুব জোরে হাওয়া হলে সেই ডাল দোলে, আর তখনই ঘন্টা বাজে। দিনের বেলাতেও এটা হয়, আর যদি যদি জোরে হাওয়া দেয় বাবা ঠাকুর। বাহ, তা তো খুব ভালো ব্যাপার। আমি আজকে রাতের বেলায় ওই মন্দিরে যাব। আমার এই কথা শুনে রতন তো পুরো চমকে ওঠে, ভয় পেয়ে যায়। এ কি বলছেন বাবা ঠাকুর? 3 জন মানুষ নিরুদ্দেশ হওয়ার পর থেকে কেউ ওই দিকে যেতে চাইছে না, আর আপনি কি না বলছেন রাতের বেলায় যাবেন? চিন্তা করো না, আমার কিছু হবে না। আমি অন্ধকারের মধ্যেই মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। এমন সময় লক্ষ্য করলাম আমার সঙ্গে সঙ্গে একটা কালো কুকুর যাচ্ছে। কালো কুকুর বাবা ভৈরবের রূপ, ভৈরবের ছায়া সঙ্গী। আমি মনে মনে ভৈরব বাবার উদ্দেশ্যে প্রণাম করলাম। মন্দিরের আশেপাশে গিয়ে আমি অবাক হলাম। মন্দিরটা একটা অদ্ভুত আলো দিয়ে আলোকিত। মন্দিরের চারিদিকে সেই আলোটা ঘিরে আছে।
হঠাৎ আমি লক্ষ্য করলাম অদ্ভুত একটা আলোক জ্যোতি মন্দিরের ভেতরে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে যেন অদৃশ্য হয়ে গেল তারপর। আর তার সাথে সাথেই আমার চোখে লাগলো এক নেশা, এক ক্লান্তি, আর ঘুমের আবেশে আমি চোখ বন্ধ করলো। আমার তারপর আর কিছু তেমন মনে নেই। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে রতনের ডাকে। কি বিপদ বলুন তো বাবা ঠাকুর! আপনি যখন রাতে ফিরে এলেন না, তখন ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাবা ঠাকুর, সকাল হতেই কয়েকজন গ্রামবাসীদের সাথে মন্দিরের কাছে গিয়ে দেখি আপনি মাটিতে পড়ে আছেন। আপনি কি অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাকি? না, আমি মনে হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। অজ্ঞান হয়তো হইনি, তবে আচ্ছা, আমি তোমাদের গ্রামটা একটু ঘুরে বেরিয়ে দেখতে চাই। হ্যাঁ বাবা ঠাকুর, কোনো অসুবিধা নেই। আমি আর সেই রামশ্যাম আপনাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আমি একটু অবাক হলাম। ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলুম রতন তার দুটো গরুকে গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবা ঠাকুরকে গোটা গ্রাম ঘুরিয়ে দেখাবি, ঠিক আছে? গরু দুটো ঘাড় নাড়ল। সারা দুপুর আমি গরুর গাড়িতে করে চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ মনে হলো দিনের আলোতে একবার সেই মন্দিরের কাছে গেলে কেমন হয়। তাই আমি গরু দুটোকে মন্দিরের দিকে যাওয়ার ব্যবস্থা করতে বলল। কিন্তু দেখি পাহাড়ের পাদদেশে এসে দুটো গরুই দাঁড়িয়ে গেল। কি হলো রামশ্যাম, চলো সেই মন্দিরের কাছে, আমাকে নিয়ে চলো। কি হলো তোমাদের, যাবে না কেন? বললে বিশ্বাস করবে না বিভূতি, গরু দুটো আমাকে নিয়ে আবারও ফিরে এলো রতনের বাড়িতে। তখন আমাকে দেখে বলল, বাবা ঠাকুর, আপনার গ্রাম পরিদর্শন হলো? না, সব ঠিকই আছে, তবে তোমার গরু দুটো কিন্তু মন্দিরে যেতে চাইল না। ভারী আজব তো, এইরকম তো কখনো হয়নি। হয়তো যেতে চাইনি। আচ্ছা, আমি ঘরে যাই। এমন সময় রতনের বাড়িতে দুজন গ্রামবাসী এসে উপস্থিত হয়। রতন দাদা, রতন দাদা, সর্বনাশ হয়ে গেছে গো! আমাদের পুরো গ্রামের গরুর পাল হারিয়ে গেছে রতন দাদা। আমার 4টে ছাগল আর একটা ভেড়া কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ করেই যেন চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। মানেটা কি? সকালবেলা তো আমরা যে যার মতন আমাদের গৃহপালিত পশুদের পাহাড়ের পাদদেশে ছেড়ে আসি। পশুরাও যে যার মতন ঘাস খেয়ে ঠিক দুপুরের মধ্যে ঘরে ফিরে আসে, কিন্তু আজকে আসেনি। বেলা হয়ে গেছে দেখে আমরা বেরিয়েছিলাম, কারোর কোনো চিহ্ন নেই দাদা। আর আমি পশু রেখে গাছের ডাল কাটছিলাম, আর এমন সময় বিভৎস চিৎকার হতেই ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। ভারী আজব তো। কিছু একটা করুন দাদা, কিছু একটা করুন। মানুষ নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমরা ঘুম পাহাড়ে আর খুব একটা যাই না। তবে ঘুম যদি দরকার না হয় তাহলে তো একেবারেই নয়। পশুদেরও ওখানে দিয়ে আসি না, তাও যে কি করে, কি যে হলো আমি বুঝতে পারছি না। আমি আপনাদের কথা দিচ্ছি, এই রহস্য উদ্ঘাটন করবই। কি বুঝছেন বাবা ঠাকুর? আমি সন্ধেবেলা একবার বেরোবো। কথা মতো সন্ধেবেলা আমি বেরোই। সেদিন সন্ধ্যা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টিতে ভিজে অনেক কষ্টে এসে মন্দিরের কাছে যাই। মন্দিরের চারিপাশে সেই আলোক জ্যোতি। হঠাৎ দেখি একটা ছোট্ট চামচিকে উড়তে উড়তে সেই আলোক জ্যোতির কাছে গেল, আর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল।
সঙ্গে সঙ্গে এই কোনো একটা মোহে যেন আমি সেই আলোক জ্যোতির দিকে এগিয়ে যেতে থাকলো। কিন্তু হঠাৎই আমার শরীরে আমি একটা শীতল স্পর্শ অনুভব করলাম। ঘুরে তাকাতেই দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে স্বয়ং মা কালী। মা 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 তুমি? খুব বিপদ বৎস, এই গ্রামবাসীদের খুব বিপদ। তুই একমাত্র পারবি রক্ষা করতে। এই মন্দিরের তলদেশেই হচ্ছে এর আসল রহস্য। তুই ছাড়া কেউ এই রহস্য উদ্ঘাটন করতে পারবে না। হঠাৎ করেই আমার সামনে মা একটা আলোক জ্যোতি পরিণত হয়ে সেই আলোক জ্যোতির কাছে গিয়ে মিলিয়ে গেল। চারিদিক অন্ধকার। বিভৎস রকম ভাবে চারিপাশ থেকে শেয়াল কুকুর কেঁদে উঠল। আমি মনে মনে কালী মায়ের মন্ত্র জপ করতে করতে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। হঠাৎ যেন একটা চাপা গুমোট আওয়াজ শুনতে পেলাম। মন্দিরের দেওয়ালে কান রাখতেই যেন আওয়াজটা প্রখর হলো। মন্দিরের চারপাশ ঘুরে মন্দিরের মেঝের সামনে গিয়ে কান রাখতেই শুনতে পেলাম একটা ভারী কণ্ঠে কেউ যেন মন্ত্র পড়ছে। কিন্তু কোথায়, কি করে? এই সব ভাবতে ভাবতে বুঝতে পারলুম যে মন্দিরের ভেতরেই রয়েছে এর আসল রহস্য। কেউ নিশ্চয়ই তার শক্তি অপব্যবহার করে প্রাণী এবং মানুষদের অদৃশ্য করে এই মন্দিরের তলদেশে নিজের কোনো অসৎ উপায় অবলম্বন করার জন্য টেনে নিয়ে যাচ্ছে। এতে মাও বাঁধা পড়েছে। আমি চারিদিকে খুঁজতে লাগলাম যদি কোনোভাবে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি। হঠাৎ দেখি মন্দিরের এক পাশে একটা ছোট্ট ইটের ওপরে হাতের ছাপ। সেই ছাপ লক্ষ্য করে আমি যখন ইটের ওপর চাপ দিলুম, মন্দিরের মেঝের একটা অংশ খুলে গেল এবং হালকা আলোক রশ্মি বেরিয়ে এলো ওই গহ্বর থেকে। সেই আলোতে দেখতে পেলাম একটা সিঁড়ি আস্তে আস্তে নিচে নেমে গেছে। আমিও নামতে লাগলুম ওই সিঁড়ি ধরে। কি দেখলেন আপনি? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি কি দেখলেন? আরে আস্তে আস্তে, ব্যস্ত হয়েও না। শোনো, দেখলাম যেটা সেটা আমি তখনও নিজের চোখে বিশ্বাস করতে পারছিলুম না। একজন তান্ত্রিক, তান্ত্রিক বলাটা অবশ্য ভুল হবে, আসলে তিনি একজন প্রেতাত্মা। পুরো শরীর কঙ্কাল, শরীরের কিছু অংশে মাংসপিণ্ড ঝুলছে, সেখানে মাছি ভন ভন করছে। আমাকে দেখেই সেই তান্ত্রিক বলে ওঠে, এখানে কেউ এইভাবে আসতে পারে না। তুই কে? তুই এখানে কি করে এলি? আমি ততক্ষণে বুঝতে পেরে গিয়েছিলুম যে এখানে কি চলছে। আমাকে দেখে সেই তান্ত্রিক আবারও বলল, তুই কিন্তু রক্ষা করতে পারবি না গ্রামটাকে। এই গ্রামে সকলের বলি আমি দেব, তারপর আমি আমার দেহ ফিরে পাব। আমি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি কয়েকটা নর কঙ্কাল পড়ে আছে। তাদের মাথাগুলো ধর থেকে আলাদা। তুই কিছু করতে পারবি না, আমি এটা হতে দেব না, কোনো মতেই হতে দেব না। যার হাতে স্বয়ং মা তারা বন্দি, তাকে তুই কি করবি? তুই আমার ক্ষমতা জানিস না। দেখ এবার। আমি দেখলুম
এক পাশে একটা আলোক জ্যোতি, সেখান থেকে বেরিয়ে এলো একটা শীতল কণ্ঠ। একমাত্র আগুন পারে সবকিছু শেষ করতে। আমি বুঝতে পারলুম না কি বলছেন মা। আমি চোখ বন্ধ করে কিছুটা বোঝার চেষ্টা করলুম। তখনও চোখ বন্ধ করে চারিপাশে শুধু আগুন দেখতে পেলুম আমি। তখন বুঝতে পারলাম একমাত্র আগুন, অর্থাৎ ওই তান্ত্রিককে কোনো কারণে আগুনে ফেলতে হবে। আগুনই পারে ওকে বধ করতে। আমি কিছু করার আগেই তান্ত্রিক তার হোমকুণ্ড নিভিয়ে দিতে শুরু করলো। সেখান থেকে আমি দ্রুত গতিতে একটা জ্বলন্ত কাঠ নিয়ে তান্ত্রিকের গায়ে জোরে একটা মারল। সঙ্গে সঙ্গে তান্ত্রিক দাউ দাউ করে জ্বলে উঠল। চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে সমস্ত কিছু ছাই হয়ে গেল। এই ছাইটাকে তোমাকে নদীতে বিসর্জন দিতে হবে তারানাথ। তুমি তুমি অনেক বড় হও, সকলকে সাহায্য করো। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। আমি দেখতে পেলুম ঘরের মধ্যে শত শত জোনাকির মতন আলোক রশ্মি আস্তে আস্তে সেই ভাঙা মন্দির থেকে বেরিয়ে মিলিয়ে গেল। আমি আবার রতনদের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। রতনদের বাড়িতে যখন পৌঁছালো তখন ভোর হয়েছে। আমার হাতে একটা মাটির কলসি, তাতে লাল কাপড় বাঁধা। আমাকে দেখে রতন বলল, কাল রাতে ওই মন্দির থেকে অনেক আলোক রশ্মি দেখতে পেয়েছি আমরা, সকল গ্রামবাসী দেখেছি। বাবা ঠাকুর, আমরা খুবই চিন্তিত। আর কোনো চিন্তা নেই, তবে যারা হারিয়ে গিয়েছে তাদের হয়তো আর ফিরে পাওয়া যাবে না। যেখানে দেবীর মূর্তি রয়েছে আপনারা নিত্যদিন পূজা করতে পারেন, আর কোনো ভয় নেই। আর কারোর কোনো ভয় হওয়ার কথা নয়।